ইউরোপের প্যারিসে আসার সময় আমার সাথে কি ঘটেছিল। ইউরোপ এয়ারপোর্টে আমি সিরিজি এয়ারপোর্টে এসেছি এবং সিরিজি এয়ারপোর্টে আমাকে কি জিজ্ঞেস করেছিল, এবং আমার ফ্লাইট ছিল মালয়েশিয়া থেকে চায়না ইস্টার্নে। সো মালয়েশিয়া চায়না ইস্টার্নে ফ্লাইটে আমার 23 ঘন্টার একটা জার্নি। সো এই 23 ঘন্টার জার্নিতে আমাকে বোর্ডিং কার্ড থেকে শুরু করে ইমিগ্রেশনে কি জিজ্ঞেস করেছিল, এই বিষয়টা নিয়ে মূলত আজকের ভিডিওটি আমি করছি, আপডেট ভিডিও। যে আপনারাও এখান থেকে হয়তো বা জানতে পারবেন যে আপনাদের কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস থাকা প্রয়োজন ইউরোপে যদি আপনার প্রথমবারের ফ্লাইট হয়, তাহলে অথবা দ্বিতীয়বার যেটাই হোক না কেন, আপনার কি কি বিষয়ে আসলে আপনার থাকা প্রয়োজন। সো এই বিষয়টার উপরে আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো অ্যাট ফার্স্ট হচ্ছে এটা আমার দ্বিতীয় ট্রিপ ছিল। আমি প্রথমবার যখন ফ্রান্সে আসি তখন আমি সিঙ্গাপুর এয়ারলাইনে এসেছিলাম এবং সিঙ্গাপুর থেকে এসেছিলাম, যে কারণে সিঙ্গাপুরের ইমিগ্রেশনে আমাকে তেমন কোনো কিছুই জিজ্ঞেস করেনি এবং এয়ারপোর্টে আমাকে রিটার্ন টিকিট, হোটেল বুকিং ছাড়া আর তেমন কোনো কিছুই জিজ্ঞেস করা হয়নি। সো এই সমস্ত জিনিস ডকুমেন্টস আমি সাবমিট করেছিলাম এবং দেখানোর সাথে সাথেই কিন্তু আমার সম্পূর্ণ ক্লিয়ারেন্স হয়ে গেছিলো এবং আমার কাতারে ট্রানজিট ছিল। ট্রানজিট নিয়ে আমি দেন চলে গিয়েছিলাম ফ্রান্সের সিরিজি এয়ারপোর্টে, এবং প্রথমবার হলেও সেই সময় এয়ারপোর্টেও আমাকে তেমন কোনো কিছুই জিজ্ঞেস করেনি। সো এইবার আমার দ্বিতীয় ট্রিপ। সো দ্বিতীয় ট্রিপে মূলত আমি সেভিংস করার জন্য, চিপ টিকিট পাওয়ার জন্য আমি মূলত গুগলে সার্চ করতে থাকি যে কোন জায়গা থেকে গেলে টিকিটের ফেয়ারটা কম পাওয়া যাবে। সো আমি দেখলাম যে মালয়েশিয়া থেকে আপনার টিকিটের ফেয়ারটা অনেক কম, আর এবার আমি মাল্টিপল ভিসা পেয়েছি 6 মাসের। সো যে কারণে চিন্তা করেছি যে ওয়ান ওয়ে টিকিট কেটে আমি যাব। সো আমি কি করলাম, কম্বোডিয়া থেকে আমি মালয়েশিয়াতে গেলাম। মালয়েশিয়াতে যেয়ে আমি 2 দিন থাকলাম। থাকার পরবর্তীতে সেখান থেকে আমি চায়না ইস্টার্নের টিকিটটা কাটি। চায়না ইস্টার্নের মাত্র $272 এই টিকিটটা কেটে আমি সস্তা খুঁজতে যেয়ে কি সমস্যাটা হয়েছে সেটা একটু বলছি আপনাদেরকে। $272 দিয়ে আমি ওয়ান ওয়ে টিকিটটা কাটলাম। সো টিকিটটা কাটার পরে অনেকের সাথে আমি জিজ্ঞেস করলাম যে ওয়ান ওয়ে টিকিট দিয়ে আসলে কি বোর্ডিং দেয় কিনা, বা তারা কি রিটার্ন টিকিট দেখতে চায় কিনা। তো আমাকে অনেকে বললো যে হ্যাঁ, তারা রিটার্ন টিকিট কিন্তু অবশ্যই আপনার থাকা লাগবে, রিটার্ন টিকিট না থাকলে আপনাকে কিন্তু বোর্ডিং দিবে না। সো যাই হোক, আমি একটা ডেমো রিটার্ন টিকিট আমি করে নিলাম, নিজেই করে নিলাম। করে নিয়ে আমি দেন হচ্ছে চলে গেলাম এয়ারপোর্টে। সো মালয়েশিয়ার এয়ারপোর্টে যাওয়ার পরবর্তীতে ইমিগ্রেশনে আমাকে তেমন কোনো কিছুই জিজ্ঞেস করে নেই, তার কারণ আমি তো সেখান থেকে এক্সিট করছি। সো তারা মালয়েশিয়ার ই ভিসাটা শুধু দেখতে চেয়েছিল। সো মালয়েশিয়ার ই ভিসাটা দেখালাম, দেখানোর পরবর্তীতে তারা আমাকে ইমিগ্রেশন করে দিল। সো ইমিগ্রেশনের আগে যে বোর্ডিং পার্ট, সেই বোর্ডিং পার্টে আসলে কি হয়েছিল। সো আমি যখন বোর্ডিং নেওয়ার জন্য যাই চায়না ইস্টার্ন এয়ারলাইনের, সো সেই সময় দেখি কি যে আমার আগে ম্যাক্সিমাম মানুষের বোর্ডিং ক্লিয়ারেন্স হয়ে গেছে। আমার যেতে একটু সময় লেগেছিল, তার কারণ হচ্ছে কুয়ালালামপুর থেকে এয়ারপোর্ট কিন্তু একটু দূরে। আমি ট্যাক্সি নিয়ে গিয়েছি, তারপরও আমার দেড় ঘন্টা মতো সময় লেগেছে। সো যাই হোক, আমি আমার পাসপোর্ট দিলাম। পাসপোর্ট দেওয়ার পরবর্তীতে তারা আমাকে কাছে জিজ্ঞেস করলো যে আমার ভিসা আছে কিনা। আমি বলছি অফকোর্স আই হ্যাভ এ ভিসা। পরবর্তীতে তারা ভিসা দেখলো। ভিসা দেখার পরবর্তীতে আমাকে বলছে যে কয়দিনের জন্য আমি থাকবো। আমি বললাম যে আমি এখনও শিওর না কয়দিন থাকবো, তবে আমার 25 তারিখে আসার প্ল্যান রয়েছে। 25শে জুলাই আমার প্ল্যান রয়েছে। আমার ফ্লাইট হচ্ছে 9 জুলাই। সো 9 জুলাই রাতে আমার ফ্লাইট, এবং 25 তারিখে আমি রিটার্ন আসবো। সো তারা আমার রিটার্ন টিকিটটা দেখতে চাইলো। ওকে, আমি রিটার্ন টিকিট দেখালাম। রিটার্ন টিকিট দেখানোর পরবর্তীতে বলছে তোমার হোটেল বুকিং আছে কিনা। আমি বলছিলাম হ্যাঁ আছে। হোটেল বুকিংটা দেখালাম। সো এর পরবর্তীতে সে মনে হচ্ছে স্যাটিসফাইড না। হ্যাঁ, সো তার সিনিয়র যিনি আছে তার কাছে আবার আমার পাসপোর্ট নিয়ে গেল। আমাকে বললো যে ওকে প্লিজ ওয়েট। সো তারপরে তার সিনিয়রের কাছে গেল। আমার ভিসার ছবি, আমার আগের ভিসার ছবি, আমার পাসপোর্টে ইউএসের ভিসা রয়েছে, কানাডার ভিসা রয়েছে, এইগুলোর ছবি। সো এইগুলো নিয়ে তার সিনিয়রের কাছে গেল, আমাকে ওয়েট করতে বললো। সো সিনিয়র কাছে যাওয়ার পরবর্তীতে 5 থেকে 10 মিনিট পরে এসে বলছে যে ওকে ইটস কনফার্ম, ইউ ক্যান গো। ওকে, তারা আমাকে বোর্ডিং দিয়ে দিল, 2টা বোর্ডিং দিয়ে দিল। চায়নাতে ট্রানজিট হয়ে আপনার হচ্ছে সিডিজি। ওকে, 2টা বোর্ডিং নিয়ে তার পরবর্তীতে আমার ইমিগ্রেশনের যাবতীয় কাজ সেরে আমি বিমানে উঠে গেলাম। বিমানে ওঠার পরবর্তীতে তো সঠিকভাবে চায়নাতে এসে পৌঁছালাম। চায়নাতে আসার পরে তো আমার 5 ঘন্টা সেখানে ট্রানজিট। সো এই 5.5 ঘন্টায় আমার সাথে কি ঘটেছে সেটাই আমি আপনাদের সাথে ডিটেলস বলছি। আমি এয়ারপোর্টে নেমে দেন আমি ট্রান্সফার ডেস্কে যেয়ে আমার যাবতীয় চেকিং সব কিছু কমপ্লিট করে দেন আমি বিমানের যে গেট নাম্বার দিয়েছে সেই গেটে যেয়ে আমি বসলাম। বসার পরবর্তীতে কতক্ষণ রেস্ট নিলাম। এর পরবর্তীতে দেখলাম একটা ইমিগ্রেশন অফিসার আসলো। আসার পরবর্তীতে তারা বলছে যে এটা রেগুলার চেকিং, আমার পাসপোর্টটা সে দেখবে। সো আমি তাকে পাসপোর্টটা দেখালাম। আমার
পাসপোর্টের যতগুলো ভিসা রয়েছে সে এমন টিপে টিপে দেখতেছিল, মনে হচ্ছিল যে ছিঁড়ে যাবে। আমি বলছিলাম যে আস্তে আস্তে, এটা তো অরিজিনাল, এভরি ভিসা আমি আমার নিজেই করেছি। সো সে প্রত্যেকটা পাসপোর্টের ভিসাগুলো এরকম টিপে টিপে সে দেখছিল আর উল্টাচ্ছিল এবং ছবি তুলছিল। সো আমি বললাম যে এনি প্রবলেম? তো বলছে না না, ইটস এ রেগুলার চেক আপ। আমি বললাম ওকে ঠিক আছে, রেগুলার চেকিং হইলে পারে করুক, কিন্তু আমাকেই কেন? অন্যান্য অনেক ন্যাশনালিটির তো আমার আশেপাশে অনেকেই ছিল, কিন্তু তাদের কিন্তু পাসপোর্ট এভাবে করে চেক করছে না। শুধুমাত্র আমার পাসপোর্টটা নিল, কেননা আমার ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ। সো বাংলাদেশি হিসাবে আমার আসলেও কষ্ট লাগলো যে অন্যান্য ন্যাশনালিটি যেখানে কোনো চেকিং নেই সেখানে আমাকে এই সমস্ত চেকিং করানো লাগতেছে, দেখানো লাগতেছে। সো যাই হোক, যেহেতু আমার সমস্ত ডকুমেন্টস জেনুইন, এভরিথিং হচ্ছে পারফেক্ট, সো আমি তাকে দেখতে দিলাম এবং সে সেই অনুযায়ী সব কিছু চেকিং করলো এবং একটা বললো যে ওকে এখন ঠিক আছে, আপনি ওয়েট করেন। ওকে, সো ওয়েট করলাম। ওয়েট করার পরবর্তীতে আরও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় কেটে গেল এবং বিমানে ওঠার 1 ঘন্টা আগে মূলত আরও একজন অফিসার আসলো। এটা হচ্ছে ইমিগ্রেশন না, এটা হচ্ছে এয়ারলাইনের, চায়না ইস্টার্ন এয়ারলাইনের একজন আসলো। আসার পরবর্তীতে আমার পাসপোর্ট দেখতে চাইলো, আবার পাসপোর্ট দেখালাম। দেখানোর পরবর্তীতে সে এপিট ওপিট করে দেখে টেখে বললো যে ইউ আর গোয়িং টু ফ্রান্স। আমি বলছি হ্যাঁ, আমি ফ্রান্সে যাচ্ছি, ইটস মাই সেকেন্ড ট্রিপ। সো তার পরবর্তীতে সে সবুজ একটা স্টিকার আমার বোর্ডিং কার্ডের উপর লাগিয়ে দিল, পাস লেখা, PASS পাস লেখা একটা স্টিকার আমার বোর্ডিং কার্ডের উপর লেখা দিয়ে দিল। সো যাই হোক, এটা দেখার পরবর্তীতে আমি মনে করলাম যে হ্যাঁ কমপ্লিট, এখন সব কিছু ডান, আর কোনো সমস্যা নাই। আচ্ছা, মূল সমস্যা যেখানে আমি ফেস করলাম সেটা হচ্ছে মাত্র বিমানে ওঠার 20 মিনিট সময় আছে এবং সবাই লাইনে দাঁড়িয়ে বিমানে উঠছে, আমিও সবার সাথে লাইনে দাঁড়ালাম বিমানে ওঠার জন্য প্রস্তুত। এই সময় যে বিমানের গেটে যিনি থাকে, যে অফিসার থাকে, সেই অফিসার আমার পাসপোর্টটা নিল এবং যখনই স্ক্যান করলো, স্ক্যান করে বলতেছে যে সাইডে যাওয়ার জন্য, সাইডে। তো আমি সাইডে চলে গেলাম। তো আর মাত্র 20 মিনিট আছে, আমাকে সাইডে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তো আবার সেই জেরা শুরু, এক একটা প্রশ্ন, যেই প্রশ্নগুলো করা হয়, কেন যাচ্ছি, কয়দিনের জন্য যাচ্ছি, হোটেল বুকিং আছে কিনা, রিটার্ন টিকিট আছে কিনা, এগুলো তারা দেখলো। আমার ভিসার ছবি নিল। ছবি নেওয়ার পরবর্তীতে সে আসলে চাইনা ভাষায় চ্যাং প্যাং করে কথা বলতেছে, চাইনিজ ভাষায়, আমি তো এগুলো বুঝি না। সো চাইনা ভাষায় এগুলো কথা বলার পরেও আর আই ডোন্ট নো ইউ ক্যান স্পিক ইংলিশ, ইফ ইউ ক্যান স্পিক ইংলিশ উইথ মি, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য চাইনিজ। সো তার পরবর্তীতে সে ছবি তুললো, ছবি তুলে তারা উইচ্যাটে করে আবার পাঠাই দিল। এমন একটা সিচুয়েশন যেখানে আমার ইন্টারনেট কানেকশন নাই, যেখানে ওয়াইফাই নাই, হোয়াটসঅ্যাপ চলে না, গুগল চলে না, কি একটা সিচুয়েশন আপনারা একটু চিন্তা করে দেখেন। আমি তো আসলে টেনশনে পড়ে গেছিলাম যে আসলে কি হতে যাচ্ছে, আমার সাথে কি ঘটনা ঘটতে যাচ্ছে। সো যাই হোক, আমি তার পরবর্তীতে বললাম যে এনি প্রবলেম? বলছে না, কোনো প্রবলেম নেই। তারপরে সে ছবি টবি তুলে সে পাঠালো তাদের কন্ট্রোল রুমে, ইমিগ্রেশনের কন্ট্রোল রুমে যাওয়ার পরবর্তীতে ওখানে আমার আরও 10 মিনিট সময় লাগলো। সেই ছবি টবি দেখে চেক ইন করার পরবর্তীতে বলছে যে ওকে ইউ ক্যান গো। সো তার পরবর্তীতে তারা ওকে ছেড়ে দিল। আমি দীর্ঘশ্বাস ফেলে বিমানের মধ্যে যেয়ে উঠলাম, বিমানে বসলাম। ওকে, সো তার পরবর্তীতে বিমানে উঠে বসলাম। বিমানে উঠে বসার পরবর্তীতে সেই লম্বা ফ্লাইট, আমার লাইফে এত বড় লম্বা ফ্লাইট এর আগে আমি নিই নাই, 11.5 ঘন্টা। ওইদিকে মালয়েশিয়া থেকে চায়নাতে আসতে সময় লেগেছিল 5.5 ঘন্টা। টোটালি 17 ঘন্টার কিন্তু ফ্লাইট ছিল আমার পৌঁছতে সময় লেগেছে, ফ্রান্সে এসে পৌঁছতে। এর পরবর্তীতে আমি যখন ফ্রান্সে এসে নামলাম, ফ্রান্সের প্যারিসে এসে নামার পরবর্তীতে আমি তো পুরোই অবাক। তার কারণ এর আগে ডিসেম্বর মাসে যখন এসেছিলাম তখন কীরকম আমার কাছে নেমে সব কিছু নোংরা নোংরা মনে হচ্ছিল। এয়ারপোর্টের সিস্টেম, এভরিথিং সব কিছু দেখে মনে হচ্ছে এই ইউরোপ, যে ইউরোপে আসার জন্য মানুষ এতটা পাগল, এতটা ক্রেজি। সো এবার আসার পরবর্তীতে দেখলাম যে এভরিথিং নিট অ্যান্ড ক্লিন। তার কারণ হচ্ছে প্যারিসে উদযাপিত হতে যাচ্ছে অলিম্পিক গেমস এবং সেই অলিম্পিক গেমসের জন্য তারা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে তুলেছে এবং এখন কিন্তু পুরো ফ্রান্স, প্যারিস কিন্তু শহরটা কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। সো যেটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। সো এ পর্যায়ে আসি যে আসলে ইমিগ্রেশনে কী ঘটলো। ইমিগ্রেশনে আমি যে গেলাম, বিশাল বড় লম্বা লাইন। সো লম্বা লাইনে দাঁড়িয়ে থাকলাম। লম্বা লাইনে দাঁড়ানোর পরবর্তীতে আমি মনে করলাম যে হয়তো বা অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, আমি সব কিছু রেডি করে প্রিপেয়ার করে থাকলাম। আমার মোবাইলে হোটেল বুকিং, রিটার্ন টিকিট, এই জিনিসগুলো আমি রেখেছি। সো তার পরবর্তীতে আমি মনে করছি অনেক কিছু জিজ্ঞেস করতে থাকলাম। আমার সামনে আফ্রিকান বা কোন দেশের জন্য ব্ল্যাক একটা ছেলে ছিল, তাকে দেখলাম প্রায় 10 মিনিট ধরে তাকে জেরা করছে।
সো যাই হোক, আমি গেলাম, যে আমি বলতেছিলাম যে ওই কাউন্টারে যেন না পড়ে, পাশের কাউন্টারে পড়ে। সো আমি তার পরবর্তীতে পাশের কাউন্টারে চলে গেলাম। বিশ্বাস করবেন না, মাত্র 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ডও লাগে নাই, সে স্ট্যাম্পটা নিল, সিল মারলো, তারপরে বললো গো। আমি বলছি ওকে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে বলে আমার জার্নি এখানে সমাপ্ত হলো। সো তারা আমাকে 5 মিনিটের মধ্যে সিল সাইন মেরে ছেড়ে দিল, এবং এখানেই কিন্তু আমার ফ্রান্সের যাত্রা শুরু হলো। সো ধন্যবাদ সবাইকে। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।